যে মামলা নিয়ে গোটা দেশের চোখ ছিল আজকের কলকাতা হাইকোর্টের এজলাসে, সেই মামলায় বড় ধাক্কা খেল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে ইডি রেড নিয়ে পরিষ্কার অভিযোগ করা হয়েছিল যে 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি ইন্সপেক্টররা বা অফিসাররা পাড়ি দেন, তখন নাকি তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি ইডি ইন্সপেক্টররা বা অফিসাররা নিয়ে বেরিয়ে যান। এ বিষয়ে তারা একটি থানায় এফআইআর করেন এবং পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টে গিয়ে পৌঁছয়। কিন্তু আজকে সেই মামলায় পরিষ্কারভাবে এজলাসে দাঁড়িয়ে ইডি জানিয়ে দিল যে তারা সেদিন এই রেডে কোনো তথ্য কিন্তু নিয়ে বেরোননি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে বেরিয়ে গেছেন। তাই মামলা যদি করতে হয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপক্ষেই করা উচিত। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজ রীতিমতো এই মামলা নিয়ে তর্ক বিতর্ক তরজা চরম জায়গায় পৌঁছায়। অবশেষে বিচারপতি পরিষ্কার বলেন, যখন ইডি পরিষ্কার বলছেন কোনো নথি ও ডিভাইস বাজেয়াপ্ত করেনি, তখন এ বিষয়ে আর কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। ইডির পক্ষে আজকে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু। তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। তিনি বলেন, আইপ্যাক নিয়ে তৃণমূল যে মামলাটি করেছে তার আইনত কোনো ভিত্তি নেই। মামলায় বলা হয়েছে ইডি তথ্য বাজেয়াপ্ত করেছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সংস্থা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, বরং তথ্য আটকে রাখা হয়েছে। এ বিষয়ে মমতা ব্যানার্জির বিপক্ষেই মামলা হওয়া উচিত। অর্থাৎ যে মামলায় প্রধান অভিযুক্ত ইডি, সেই মামলাটাই আসলে মামলার মূলে এবং প্রকৃত অপরাধী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রকম সওয়াল কিন্তু আজকে ইডির পক্ষ থেকে করা হয়। এবং কয়লা দুর্নীতি যে মামলা নিয়ে এত বিতর্ক, সেই মামলার সঙ্গে যে আইপ্যাকের যোগ স্পষ্ট, তাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে এবং আগের দিনও একটি প্রেস রিলিজ এ বিষয়ে কিন্তু করা হয়েছিল। পাশাপাশি আজকে কেন্দ্রের আইনজীবী পরিষ্কার বলেছেন যে তৃণমূল তাদের মামলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টানা হয়েছে। মনে রাখবেন, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে ইডি প্রতীক জৈনের বাড়িতে গেছেন আসলে প্রার্থী তালিকা চুরি করার জন্য। এবং প্রতীক জৈন এই মুহূর্তে তৃণমূলের আইটি হেড এবং তৃণমূলের ভারপ্রাপ্ত একাধিক ক্যাম্পেইনের নির্দেশক। তার বাড়িতে প্রার্থী তালিকা ছিল এবং সেই প্রার্থী তালিকা চুরি করার জন্য ইডি অফিসাররা গেছিলেন বিধানসভা ভোটকে টার্গেট করে। সেখানে আজকে কেন্দ্রের আইনজীবী পরিষ্কার বলেন যে এই মুহূর্তে নির্বাচনের আগে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ইডির বিপক্ষে করা হয়েছে, অথচ নির্বাচনের কোনো নির্ঘণ্ট ঘোষণাই হয়নি। মানে পরিষ্কার তিনি প্রশ্ন তোলেন, এই যে তৃণমূল নির্বাচনের তালিকা চুরি করার অভিযোগ ইডির বিপক্ষে করছে, তৃণমূল কিভাবে জানলো যে নির্বাচন ঘোষণা কবে হবে কিংবা নির্বাচন কবে সংগঠিত হবে? পাশাপাশি তিনি সরাসরি বলছেন, তাহলে কি এই মামলায় আমরা নির্বাচন কমিশনকেও যুক্ত করে নেব? পাশাপাশি আজকে বলে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে যে ইডি কোনো রাজনৈতিক দলের অফিসে কিন্তু হানা দেয়নি। যার বাড়িতে হানা দেওয়া হয়েছিল তিনি রাজনৈতিক দলের সদস্য নন, তিনি একজন বেসরকারি যে অফিস, তার সর্বোচ্চ কর্তা বা কর্মী। ফলে এই বিষয় নিয়ে অকারণ রাজনীতি করার কোনো মানে হয় না। ফলে দুপক্ষের সওয়াল জবাবের পর আজকে পরিষ্কারভাবে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এই মামলা আপাতত এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী পরিষ্কার বলেন, যখন ইডি এই পুরো বিষয়ে সম্পূর্ণভাবে কোর্টের সামনে অন রেকর্ড বলছে যে তারা কোনো কিছু বাজেয়াপ্তই করেনি, তাহলে তাদের আর নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি আরো একটি মামলা, যে মামলাটি ইডি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে, যে ইডি তদন্তের সময় মুখ্যমন্ত্রী ঢুকে যান এবং কিছু অফিসারকে নিয়ে তিনি কিছু নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে বেরিয়ে আসেন। এই মামলা শুনানির সময় আগের দিন কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক কিছু সিন দেখা গেছিল। সেই মামলার সময় আমাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি উপস্থিত হয়ে পড়েন এবং এজলাসে তুমুল হট্টগোল শুরু হয়। বিচারপতি কিন্তু সেই মামলা মুলতুবি রেখে এজলাস থেকে বেরিয়ে যান এবং পরবর্তীকালে সেই মামলা শুনানি হওয়ার ঘোষণা কিন্তু করেন। আজকে ইডির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তারা অলরেডি সুপ্রিম কোর্টে মুভ করেছে। ফলে কলকাতা হাইকোর্ট যেন এই সংক্রান্ত কোনো নির্দেশ না দেয়, এই মামলা সংক্রান্ত নির্দেশ, এবং ইডি স্পষ্ট বলে দেয় যে আমরা এই মুহূর্তে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা নির্দেশ কিছুই এক্সপেক্ট করছি না, কারণ এই মামলা
সুপ্রিম কোর্টে বিচারাধীন, দয়া করে মামলা পিছিয়ে দেওয়া হোক, সুপ্রিম কোর্ট আগে শুনানি করুক, তারপর কলকাতা হাইকোর্ট তাদের সিদ্ধান্ত জানাতে পারে। এবং ইডি এটাও বলেন যে আগের দিন আমরা এই আবেদন করিনি, কারণ আগের দিন আমাদের কেউ জিজ্ঞাসা করেনি এবং কথা বলার মতো পরিস্থিতি ছিল না। অর্থাৎ কলকাতা হাইকোর্টকে এই মুহূর্তে বাইপাস করে সুপ্রিম কোর্টে এই শুনানি হোক, তা ইডি পরিষ্কারভাবে চেয়েছে। এর আগে প্রধান বিচারপতির কাছে ইডি গেছিল যে এই বিচারপতি অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে যেন এই আইপ্যাক সংক্রান্ত মামলার কোনো শুনানি না হয়, তার জন্য একটি আবেদন করে। যদিও আজকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই এই শুনানি হলো এবং প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে এই মামলার কিন্তু লাইভ স্ট্রিমিং হলো, যা আগের দিন কিন্তু হয়নি। ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আইপ্যাক, এক অদ্ভুত জটিল রসায়ন কিন্তু আজকে তৈরি হলো কলকাতা হাইকোর্টে, যার জবনিকা পতন কিন্তু পড়তে পারে সুপ্রিম কোর্টে। এবার বিষয় হলো ইডি এক্স্যাক্টলি এই মামলায় করতে কি চাইছে। কেন বলছি করতে কি চাইছে? কারণ এই মামলায় যে অভিযোগগুলো করা হয়েছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং এই মামলা কিন্তু আজকের মামলা নয়। এই মামলা কিন্তু আজ থেকে প্রায় 4 বছর আগের একটি মামলা। আপনারা যদি মামলার বিষয়বস্তুটি দেখেন তাহলে দেখবেন বিস্ফোরক কিছু অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ইডি কিন্তু তার আবেদনপত্রে করেছে এবং এখানে বলা হচ্ছে দুর্নীতির পরিমাণ 2742 কোটি টাকা। ইন্ডিয়ান এক্সপ্রেস পরিষ্কারভাবে ইডির যে আবেদনপত্র তা কিন্তু তুলে দিয়েছে। আমি কিছু কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারাই বুঝতে পারবেন যে মামলা নিয়ে আজকে এত বিতর্কের সৃষ্টি হলো গোটা ভারত জুড়ে, সেই অভিযোগগুলো আসলে কতটা ভয়ঙ্কর। এখানে পরিষ্কারভাবে ইডি এবং সিবিআই এফআইআর অনুসারে এই যে কয়লা খনির কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, যার আন্ডারে থাকা একটি জমি, সেখান থেকেই মূলত কয়লা চুরি এবং অবৈধভাবে খননের অভিযোগ করা হয়েছে। পরবর্তীকালে এখানে ইডি এবং সিবিআই এফআইআর করে জানিয়েছে যে এই খনির কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের লিজ হোল্ডে থাকা একাধিক জায়গা থেকে কয়লা চুরি এবং অবৈধভাবে কয়লা উত্তোলন করা হয়েছে, যার সঙ্গে রাজ্য সরকারি কর্মকর্তা, স্থানীয় পুলিশ, সিআইএসএফ, বেসরকারি সংস্থা, রাজনৈতিক প্রভাবশালীদের সক্রিয় যোগাযোগ আছে এবং এই পুরো ঘটনার কিংপিং এর নাম অনুপ মাঝি ওরফে লালা এবং এই লালার কার্যত নেতৃত্বেই এই সিন্ডিকেটকে পরিচালনা করা হতো। পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে ইডি এই মামলাটি 2020 সালের সিবিআই এফআইআর অনুসারে কিন্তু শুরু করে। তদন্ত করে জানা যায় যে মাঝির নেতৃত্বে সিন্ডিকেটটি কয়লা চুরি ও অবৈধভাবে যে খনন করেছে তা তারা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া জেলার বিভিন্ন কারখানায় বিক্রি করেছে এবং সেখান থেকে যে টাকা তারা পেত তা ভামুরিয়া নম্বর 1 নামক একটি কেন্দ্রে পাঠানো হয়েছিল এবং সেখানে হিসাব রক্ষক হিসাবে নিয়োজিত ছিল নীরজ সিং, যিনি ডিজিটাল লেজার রক্ষণাবেক্ষণ করতেন। পাশাপাশি এই কয়লার একটি অংশ সাকম্ভরি গ্রুপ অফ কোম্পানিজের কাছে বিক্রি করা হয়েছিল, যা এক ইডির কর্মকর্তাও কিন্তু জানিয়েছেন। এবার তৃণমূলের যোগটা কিভাবে উঠে এলো আপনাদের একটু বলি, যেটা ইডি জানিয়েছে আদালতে এবং তার আবেদনপত্রে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে কলকাতা হাইকোর্টের আবেদনপত্রে যে অপরাধে এই যে টোটাল অপরাধ, তার আয়ের 20 কোটি টাকা অবৈধ চ্যানেলের মাধ্যমে আইপ্যাকের কাছে স্থানান্তরিত করা হয় এবং তার তদন্তেই আইপ্যাকের যে টপ বস প্রতীক জৈনের বাড়ি গেছিল ইডি কর্তারা। আয়কর বিভাগ কর্তৃক যে রিপোর্ট পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ডিসেম্বর 2017 থেকে অক্টোবর 2020-র মধ্যে 2742.32 কোটি টাকার পিওসি তৈরি করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে নগদে অর্থ প্রদান করা হয় এবং সিন্ডিকেটের ভামুরিয়া নাম্বার 1 অফিসে এই অর্থ সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি এই পরিমাণের মধ্যে ইডি দাবি করেছে যে প্রায় 20 কোটি টাকা কলকাতা থেকে গোয়ায় স্থানান্তরিত করা হয়েছিল এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে। পাশাপাশি 2021 এবং 22 সালে গোয়ায় যে আইপ্যাকের কার্যক্রম হয় সেখানে এই টাকা
ঘুরপথে ব্যবহার করা হয়। 2021-22 সালে গোয়ায় কিন্তু নির্বাচন ছিল এবং আপনারা জানেন নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে। ফলে আলটিমেটলি যদি সামারাইজ করেন পুরো বিষয়বস্তুটি, তাহলে ইডি বা সিবিআই পরিষ্কারভাবে দাবি করছে এই যে কয়লা দুর্নীতি, যে দুর্নীতির পরিমাণ 2700 কোটি টাকার বেশি, তার একটা অংশ 20 কোটি টাকা সেটি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছে আইপ্যাকের মাধ্যমে, যেটি করেছে তৃণমূল কংগ্রেস। এরকম একটি দাবি কিন্তু ইডির পক্ষ থেকে করা হয়েছে। কলকাতা হাইকোর্টে ইডি যে আবেদন করে সেখানে তারা এটাও বলে যে 2021 এবং 22 সালে আইপ্যাকের কার্যক্রমে সহায়তা করার জন্য আর কান্তি লাল ফার্মের মাধ্যমে কলকাতা থেকে প্রায় 20 কোটি টাকা কিন্তু গোয়ায় স্থানান্তরিত করা হয়েছিল। পাশাপাশি এখানে আরো কিছু কোম্পানির নাম উঠে আসে। পরবর্তীকালে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে যে কোম্পানিগুলোর নাম উঠে এসছে সেগুলো আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো আইপ্যাকের কাজটিকে সহজ করার জন্য তৈরি করা হয়। পাশাপাশি এখানে পরিষ্কার ইডি অভিযোগ করেছে যে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতীক জৈন গোয়ায় আইপ্যাক কার্যক্রম পরিচালনা করেন, যেখানে এই তহবিল ব্যবহার করা হয়েছিল। মূল অভিযুক্তর নাম এখানে আপনারা জানেন লালা অর্থাৎ অনুপ মাঝি এবং তার সংস্থা মার্ক এনক্লেভ প্রাইভেট লিমিটেড। এই চার্জশিটে মোট 41 জনের নাম আছে এবং ইডি জানিয়েছে যে বাঁকুড়া থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ অশোক কুমার মিশ্রকে 2021 সালে এপ্রিল মাসে গ্রেফতার করা হয়, যিনি আবার বিনয় মিশ্রর নাম ইডির কাছে বলেন। অর্থাৎ এই যে মামলাটি তা খুব একটা সহজ সরল মামলা কিন্তু নয়। এই মামলার গভীরে যদি ঢোকেন তাহলে দেখবেন এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা অত্যন্ত চমকপ্রদ, বিস্ফোরক এবং ভয়ানক। যদি সত্যি কয়লা দুর্নীতির টাকা নির্বাচনে ব্যবহার করা হয় তাহলে ইডির অনেক বেশি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা এর আগে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জানিয়েছেন। তবে সব মিলিয়ে তর্ক বিতর্ক পেরিয়ে আজ কলকাতা হাইকোর্টে এই মামলার একটি পার্টের শুনানি হলো। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় জানার জন্য দিন দুয়েক অপেক্ষা করতে হবে। তবে সব মিলিয়ে এই মামলায় কিন্তু আজকে যে রেজাল্ট সামনে এলো তাতে চাপে পড়লো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।